আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। দেখো, তোমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। ভৌগোলিক বিবরণ নাম শুনে বোঝা যাচ্ছে, তার মানে বাংলাদেশটা কোন স্থানে অবস্থিত এই নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের ভেতরে কোন কোন সম্পদ আছে, কোথায় সমুদ্র, কোথায় নদী, কোথায় পাহাড়। হ্যাঁ, পুরা ভৌগোলিক অবস্থানটা আজকে আমরা আলোচনা করব। দেখো, স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, ঠিক আছে। দেখো, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, ইংলিশে যাকে বলা হয় জিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ। দক্ষিণ এশিয়া মানে এশিয়ার, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে আমাদের এই দেশটি অবস্থিত। ঠিক আছে, তাহলে বাংলাদেশ কোন দিকের, এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে অবস্থিত। হ্যাঁ, ভৌগোলিক অবস্থানের কারণে কর্কট ক্রান্তি রেখা এই দেশের মধ্যে। দেখো, আমরা ক্লাসে চলে যাই। আমাদের সাথে নতুন কে কে জয়েন করলে? ওহি, তাসফিয়া, তুফাইল, আচ্ছা, আর কি আছে? জাহিদ হাসান। ঠিক আছে, আশা করি সবাই ভালো আছো। আর তোমরা সবাই টাইমলি জয়েন করার চেষ্টা করবে, ঠিক আছে? 5 মিনিট লেট করে ফেলেছো। আমরা যেটা আলোচনা করছিলাম, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ, মানে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে হচ্ছে বাংলাদেশের অবস্থান। আর ভৌগোলিক অবস্থানের কারণে কর্কট ক্রান্তি রেখা এদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের ভেতর দিয়ে অতিক্রম করেছে। ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখাটা কিন্তু বাংলাদেশের একদম পূর্ব থেকে পশ্চিম দিকে। হুম, এই যে বাংলাদেশের যে ম্যাপটা দেখছো, এখানে ঠিক এই যে এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে, এই দিক দিয়ে কর্কট ক্রান্তি রেখাটা বাংলাদেশের ভেতর দিয়ে অতিক্রম করেছে। এখন দেখো, কর্কট ক্রান্তি রেখা কি, এটা কোন ডিগ্রি থেকে কোন ডিগ্রি পর্যন্ত অতিক্রম করেছে, এটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, এশিয়া মহাদেশের দক্ষিণাংশে বাংলাদেশের অবস্থান, এটা ঠিক আছে। এই দেখো, আমাদের যে কর্কটক্রান্তি রেখাটা, এটা হচ্ছে আমাদের দেশের 20°34' উত্তর অক্ষরেখা থেকে 26°38' উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। অক্ষরেখাগুলো কি? দেখো, পৃথিবী, আমাদের যে পৃথিবী, আমরা জানি পৃথিবীর আকার কেমন। পৃথিবীর আকার কিন্তু অনেকটা ডিম্বাকার, তাই না? পৃথিবীর ভেতর দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যে কাল্পনিক রেখাগুলো অঙ্কন করা হয়েছে, এগুলো হচ্ছে অক্ষরেখা। আবার উত্তর থেকে দক্ষিণ বরাবর যে রেখাগুলো অঙ্কন করা হয়েছে সময় নির্ধারণের জন্য, এই যে এভাবে উত্তর থেকে দক্ষিণ বরাবর, আমরা জানি ম্যাপের উপর থেকে নিচ বরাবর যে দিকগুলা, এগুলো হচ্ছে উত্তর দক্ষিণ। হ্যাঁ, ম্যাপের নিচের দিক হচ্ছে দক্ষিণ দিক, আর উপরের পার্টটুকু হচ্ছে উত্তর দিক। আবার ম্যাপের বাম দিকে হচ্ছে পশ্চিম দিক এবং ডানে হচ্ছে পূর্ব দিক। এই পূর্ব পশ্চিম বরাবর যে রেখাগুলো গেছে এইভাবে, এইভাবে এইভাবে, এগুলো হচ্ছে অক্ষরেখা। আবার উত্তর দক্ষিণ বরাবর যে কাল্পনিক রেখাগুলো আঁকা হয়েছে, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখা দ্বারা কিন্তু সময় নির্ধারণ করা হয়। এরকম দেখো, এই যে এই রেখাটা, এটা হচ্ছে, এই রেখাগুলোর তো একটা মাপ আছে। হ্যাঁ, 20°, 22°, এভাবে 24°, 26°, এইভাবে যেতে যেতে ঠিক এদিকে 20°34' অক্ষরেখাটা আমাদের দেশের ভেতর দিয়ে চলে গেছে, একদম পূর্ব থেকে পশ্চিম দিকে। ঠিক আছে, তাহলে আমাদের অক্ষরেখাটা কত থেকে কত পর্যন্ত? 20°34' উত্তর অক্ষরেখা থেকে একদম 26°38' উত্তর অক্ষরেখা পর্যন্ত বাংলাদেশের অবস্থান। এখান থেকে এই পর্যন্ত বাংলাদেশের অবস্থানটা রয়েছে। প্রশ্ন আসে যে দ্রাঘিমা রেখা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত বাংলাদেশের অবস্থান? সেটা হচ্ছে 88°01' পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে বাংলাদেশ অবস্থিত। একটা হচ্ছে অক্ষরেখা আর একটা হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাটা কোনগুলো? যেগুলো এই যে দাঁড়ানো অবস্থায় আছে, উপর নিচ বরাবর যে রেখাগুলো, সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার মাপগুলো এদিক এদিক দিয়ে গণনা করা হয়, আর অক্ষরেখার মাপগুলো এই যে এই বরাবর গণনা করা হয়। ঠিক আছে, দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কেমন হলো। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এটা হচ্ছে, এর অক্ষরেখা যদি বলে, এটা হচ্ছে উত্তর অক্ষরেখায় অবস্থিত। এবং কত ডিগ্রি উত্তর অক্ষরেখায়? 20°34' থেকে 26°38' উত্তর অক্ষরেখা পর্যন্ত। আর দ্রাঘিমা রেখার কথা বললে 88°01' পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। ঠিক আছে, এখন দ্রাঘিমা মানে কি? মানে দীর্ঘ, বড়, যেটা বড় মাপ, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, মনে রাখার জন্য বললাম। আর ছোট মাপগুলো হচ্ছে, এগুলো হচ্ছে অক্ষরেখা।
অক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে যায়? এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। আর দ্রাঘিমা রেখা হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর যায়। দেখো বাংলাদেশে পশ্চিম থেকে পূর্ব দিকের মাঝামাঝি যে স্থান, এই দিক থেকে এই যে কর্কট ক্রান্তি রেখাটা অতিক্রম করেছে। কর্কট ক্রান্তি রেখা কোনটা? এই যে অক্ষরেখাগুলো আছে, অক্ষরেখাগুলো তো অনেক 1 ডিগ্রি থেকে শুরু করে অনেক অনেক ডিগ্রি পর্যন্ত আছে, তাই না? ঠিক তোমার এই যে আমাদের 23.5 ডিগ্রি যে রেখাটা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এটা তোমাদের বইয়ে নেই। এখানে আমাদের বাংলাদেশ কিন্তু 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রির মধ্যে অবস্থিত, তাই না? এর মধ্যে তোমার 23.5 যে অক্ষরেখাটা আছে ওইটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে? তাহলে এই যে পুরো বাংলাদেশের অবস্থান, যে পুরো তোমার 20 থেকে 26 ডিগ্রির মধ্যে, ধরো এখানে 20 লেখা, এখানে 20 ডিগ্রি থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে 26 ডিগ্রি। এই পর্যন্ত পুরো বাংলাদেশের অবস্থান এই অক্ষরেখাটুকুর একটু পর্যন্ত। জুম করলে ভালো হতো দেখার আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জুম দেখা যাচ্ছে? জি দেখো তো। ম্যাম, এখন ঠিক আছে। ঠিক আছে, দেখো আমরা জানি অক্ষরেখা বাংলাদেশের ভেতর দিয়ে গেছে 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত। মানে এই যে অক্ষরেখাগুলো এখানে শুরু হয়েছে, বাংলাদেশের স্টার্টিং পয়েন্ট কোথায়? এই যে এখানে, এখান দিয়ে, তাই না? এই যে এখানে শুরু হয়েছে 20 ডিগ্রি, এভাবে 21 ডিগ্রি, 22 ডিগ্রি, 23 ডিগ্রি, এভাবে চলছে আর কি। ধরো এখানে হচ্ছে 22 ডিগ্রি, এখানে হচ্ছে 23 ডিগ্রি, এখানে হচ্ছে 23.5 ডিগ্রি। হ্যাঁ, এভাবে এই যে বাংলাদেশের লাস্ট পয়েন্ট এখানে, এখানে হচ্ছে 26 ডিগ্রি। তাহলে বাংলাদেশের অক্ষরেখা শুরু কোথা থেকে? 20 ডিগ্রি থেকে, এবং শেষ হয়েছে 26 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে? এর মাঝখানে তো 20-এর পর থেকে 21, 22, 23 আছে না? এই যে 23.5 ডিগ্রি, যেটা 23.5 বলি আমরা, এই 23.5 ডিগ্রি যে অক্ষরেখাটা, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে? এই কর্কট ক্রান্তি রেখাটা বাংলাদেশের 5 ডিগ্রি অক্ষরেখার উপর দিয়ে বাংলাদেশের দ্রাঘিমা রেখার অবস্থান হচ্ছে, এই যে দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে এই বরাবর, এই যে অবস্থান হচ্ছে তোমার দাঁড়ানো অবস্থায়। উত্তর থেকে দক্ষিণ বরাবর যে রেখাগুলা, কাল্পনিক রেখাগুলো দেশের ভেতর দিয়ে গেছে, এগুলো হচ্ছে তোমার দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখার যে মাপগুলা, এর মধ্যে 88 ডিগ্রি থেকে শুরু হয়েছে, ধরো এখানে 88 ডিগ্রি শুরু হয়েছে, এখানে 88, হ্যাঁ, আর এখানে শেষ হয়েছে হচ্ছে 92 ডিগ্রি। 88 ডিগ্রি 01 মিনিট, এই যে উপরে যে একটা দাড়ির মতন, এটাকে মিনিট বলা হয়। পূর্ব দ্রাঘিমা রেখা, দেখো পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে এই রেখাগুলো, পূর্ব দ্রাঘিমা রেখা থেকে পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত কোন মাপটা কত? 88 থেকে 92 ডিগ্রি। ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। যদি অক্ষরেখা থাকে কি প্রশ্ন দেবে বা উত্তর দিবে, আর দ্রাঘিমা রেখা আসলে কোন উত্তরটা হবে ভালো করে খেয়াল রাখবে। দ্রাঘিমা রেখা হচ্ছে বড় মাপটা, আর অক্ষরেখা হচ্ছে ছোট মাপ। অক্ষরেখাটা কোন দিক থেকে কোন দিকে গেছে? অক্ষরেখা গেছে পূর্ব থেকে পশ্চিম দিকে, আর দ্রাঘিমা রেখা গেছে কোথা থেকে? উত্তর দক্ষিণ বরাবর। মনে রাখবে যে দ্রাঘিমা মানে কি? দাঁড়ানো অবস্থায় যেগুলো আছে, মানে কি উপর নিচ অবস্থায় যেগুলো আছে, ওটা দ্রাঘিমা রেখা। এই ছিল বাংলাদেশের অবস্থান। এখন আসো বাংলাদেশের আয়তন। এটা আমরা সবাই জানি, বাংলাদেশের আয়তন হচ্ছে, ছোটবেলা থেকে শিখে আসছি, 1,47,570 বর্গ কিলোমিটার। এরপরে ছিটমহল গুলো যোগ হওয়ার কারণে কিছু একটা মানে আয়তনের হালকা একটা পরিবর্তন, আমাদের প্রশ্ন আসলে এটাই দিতে হবে যে 1,47,570 বর্গ কিলোমিটার। আর বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত যে সীমানা চুক্তি, আমরা জানি যে বাংলাদেশের 3 দিকে কিন্তু কি ভারত। এই সীমানা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব, এগুলোর মধ্যে সীমানা নিয়ে যে চুক্তিগুলো হয়েছিল, এই চুক্তিটা হয়েছিল কবে? 2015 সালের 31 জুলাই। দুই দেশের মধ্যে এই পারস্পরিক যে ছিটমহল গুলা, ছিটমহল কি? ধরো বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের মালিকানাধীন অনেক জায়গা ভারতের ভেতরে পড়েছিল, আবার ভারতের মালিকানাধীন অনেক জায়গা আমাদের দেশের ভেতরে পড়েছিল। ওই যে তোমার এক দেশের মালিকানার স্থান অন্য দেশের সীমানার ভেতরে পড়ে গিয়েছিল, ওই স্থানগুলার নামই হচ্ছে কি? ছিটমহল। পরবর্তীতে এই ছিটমহলের ঝামেলাটা মেটানো হয় কবে? 2015 সালের 31শে ডিসেম্বর, সরি 31শে জুলাই। 31শে জুলাই তারিখে এই দুই দেশের মধ্যে এই সীমানা নিয়ে একটা চুক্তি হয়, এবং দুই দেশের ভেতরে, যার ভেতরে যে তোমার ছিটমহল গুলা পড়েছিল, হ্যাঁ, ওগুলো তোমার এক্সচেঞ্জ করা হয়। মানে বাংলাদেশের ভেতরে ভারতের যেগুলো পড়ছে ওগুলো বাংলাদেশের মালিকানাধীন চলে আসে, এবং ভারতের ভেতরে বাংলাদেশের যে সীমানাযুক্ত যে ছিটমহল গুলো পড়েছিল সেগুলো ভারতের মালিকানায় চলে যায়। ঠিক আছে? এর ফলে এই ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের ভূখণ্ডে নতুন করে 10,041.25 একর জমি যোগ হয়েছে। তার মানে বাংলাদেশের আয়তনটা হালকা একটু বেড়েছে। কতটুকু? 10,041.25 একর জমি যোগ হয়েছে। ঠিক আছে? এরপর দেখো বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর
1996 থেকে 97 সালের তথ্য অনুসারে দেখা যায় যে বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন হচ্ছে 9405 বর্গ কিলোমিটার। তাহলে যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত, এটা কিন্তু 9405 বর্গ কিলোমিটার। এখন আরো কমেছে, কারণ হচ্ছে এটা ছিল হিসাব হচ্ছে 1996 থেকে 97, এখন তো নদী ভরাট হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এর কারণে কিন্তু দিন দিন নদী এলাকার বা নদী অঞ্চল কিন্তু কমে যাচ্ছে, তাই না? ওই সময়ে বনাঞ্চলের আয়তন ছিল হচ্ছে 21657 বর্গ কিলো। তাহলে বনাঞ্চলের আয়তন হচ্ছে 21657 বর্গ কিলোমিটার। এগুলো মার্ক করে রাখো তোমাদের বইয়ে, যে নদী অঞ্চলের আয়তন কত এবং বনাঞ্চলের আয়তন কত। বাংলাদেশের দক্ষিণ অংশে কি রয়েছে দেখো, দক্ষিণ অংশের এলাকা জুড়ে কিন্তু আমাদের সমুদ্র। আমরা জানি কি বাংলাদেশের 3 দিকে হচ্ছে ভারত, একদিকে সমুদ্র। আবার একদম তোমাদের যদি ম্যাপটা আমি দেখাই একটু, এই দেখো, সবাই কি স্পষ্ট দেখতে পাচ্ছ ম্যাপটা? আমি কি একটু জুম করব? এই যে বাংলাদেশের ম্যাপ, এখানে দেখো, এই দেখো 3 দিকেই কিন্তু কি ভারত। এই যে উপরে উত্তর দিক, হ্যাঁ, এই পাশে হচ্ছে পশ্চিম দিক, এই পাশে পূর্ব দিক, পুরোটাই কিন্তু ভারত, তাই না? তাহলে উপরে যদি উত্তর দিক হয়, নিচে যদি দক্ষিণ দিক, দক্ষিণে কি বঙ্গোপসাগর আমরা জানি, চট্টগ্রাম বিভাগের তীর ঘেঁষে, এখানে কি বঙ্গোপসাগর, ওর উপরে হচ্ছে কি উত্তর, আর এদিকে হচ্ছে পশ্চিম, এদিকে হচ্ছে পূর্ব। তাহলে এই যে কর্নারের যে মাপগুলো, এগুলো, হ্যাঁ, এই যে এগুলো, তারপর হচ্ছে কি এই যে এই দিকটা কর্নারের যে দিকগুলো, এগুলোকে কি বলা হবে? এগুলো হচ্ছে দেখো, তুমি যদি এখানে বাস করো, এখানে দাঁড়ালে এইটুকু হবে কি পশ্চিম দিক, তাই না? আবার তুমি যদি এখানে বাস করো, তাহলে এটা হবে কি উত্তর দিক। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলতে পারি? উত্তর পশ্চিম দিক, তাই না? আবার এই যে এই কর্নারের জায়গাটুকু বলতে পারে, যে এখানে বাস করে তার দিক থেকে এটা কি হবে পূর্ব দিক, আবার যে এখানে থাকে তার দিক থেকে এটা হবে কি দক্ষিণ দিক। তাহলে এই যে কর্নারের যে মাপগুলো, এটাকে আমরা বলতে পারি কি দক্ষিণ পূর্ব দিক। আর এটা হচ্ছে উত্তর পশ্চিম দিক, সরি এটা হবে পশ্চিম দিক, উত্তর পশ্চিম। আমরা বামে হচ্ছে পশ্চিম, ডানে হচ্ছে কি পূর্ব। আর এই যে কর্নারের মাপটা, আমরা তো জানি এদিকে যে দাঁড়াবে তার দিক থেকে এটা পশ্চিম দিক, আবার এখানে যে দাঁড়াবে তার দিক থেকে এটা কি দক্ষিণ দিক। তাহলে এই মাপটাকে আমরা বলতে পারি কি দক্ষিণ পশ্চিম দিক। ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, এই পুরোটাই দক্ষিণ অঞ্চল। আবার এটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব অঞ্চল, এটা হচ্ছে কি, এটা যেহেতু উত্তর দিক, তাহলে এই কর্নারের মাপ হবে কি, আবার এটা হচ্ছে পূর্ব দিক, যে এদিকে দাঁড়াবে তার জন্য এটা হবে পূর্ব দিক, আবার যে এদিকে দাঁড়াবে তার জন্য এটা হবে কি উত্তর দিক। তাহলে এটাকে আমরা বলতে পারি কি উত্তর পূর্ব দিক, কর্নারের যে মাপগুলো, মানে দুইটা দিক মিলে একটা। ঠিক আছে? তাহলে দেখো বাংলাদেশের এই যে 3 দিকে রয়েছে কি ভারত, এদিকে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, উপরে হচ্ছে কি ভারতের মেঘালয় রাজ্য, এদিকে হচ্ছে ভারতের আসাম রাজ্য, এদিকে হচ্ছে কি ত্রিপুরা রাজ্য। তার মানে কি 3 দিকেই ভারত। এই যে এখানে আবার দেখো মিজোরাম, তাই না? এই যে বাংলাদেশের এই যে এদিকে এইটুকু যে অংশ, এখানে হচ্ছে মিয়ানমার অবস্থিত। ঠিক আছে? মিয়ানমার, যে মিয়ানমার থেকে যে রোহিঙ্গারা আসছে, ওরা কিভাবে আসছে দেখো, বাংলাদেশের একদম হচ্ছে পূর্ব দক্ষিণ দিকে কিন্তু একটা সীমানা, ছোট্ট একটা সীমানার সাথে মিয়ানমারের অবস্থান। তাহলে বাংলাদেশের বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টা হলো? দুইটা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ঠিক আছে? এই যে বাংলাদেশ আর ভারত, এখানে একটা ছোট্ট নদী আছে, এটার নাম হচ্ছে কি নাফ নদী। এখানে একটা ছোট্ট নদী আছে, এটার নাম হচ্ছে নাফ নদী। এই নাফ নদীর এই পারে হচ্ছে মিয়ানমার আর এই পারে হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে কোন নদী? নাফ নদী। বাংলাদেশ এবং মিয়ানমারকে আলাদা করেছে নাফ নদী। আবার এদিকে হচ্ছে একটা নদী আছে হারিয়াভাঙা, এই নদীর এই পারে হচ্ছে ভারত, এই পারে হচ্ছে বাংলাদেশ। এই হারিয়াভাঙা নদী বাংলাদেশ এবং ভারতকে আলাদা করেছে। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কিন্তু এলাকা জুড়ে রয়েছে, সীমান্তবর্তী এলাকা জুড়ে রয়েছে ভারতের অবস্থান। দক্ষিণ দিকটা শুধু সাগর, আর এই দিকে একটু এটা হচ্ছে পূর্ব দক্ষিণ দিকে সামান্য কিছু এলাকা জুড়ে 211 বা সামথিং 280 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হবে মেবি, এখানে হচ্ছে মিয়ানমারের সীমানা। আর মিয়ানমারের এই যে নাফ নদী পার হয়েই কিন্তু ওরা আহ এদিকে দিয়ে সীমান্ত তোমার পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে, এই যে কক্সবাজার অঞ্চল দিকে। ঠিক আছে? আচ্ছা, এই গেল বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের সমুদ্র সীমা, বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন
কিন্তু হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা, যে কোনো দেশের সমুদ্র সীমার তিনটা পার্ট রয়েছে। একটা হচ্ছে আঞ্চলিক সমুদ্র সীমা বা অর্থনৈতিক, আরেকটা হচ্ছে রাজনৈতিক, আরেকটা হচ্ছে তোমার মহীসোপান। ঠিক আছে, বাংলাদেশের টেরিটোরিয়াল 12 নটিক্যাল মাইল হচ্ছে তোমার টেরিটোরিয়াল বা হচ্ছে আঞ্চলিক সমুদ্র সীমা, যেটাকে অর্থনৈতিক সমুদ্র সীমাও বলা হয়। ঠিক আছে, দেখো এটা ধরো বাংলাদেশের ম্যাপ, আমি একটু ক্লিয়ার করে নিই তোমাদের। সমুদ্র সীমা তাহলে কত ধরনের বললাম? 3 ধরনের। একটা হচ্ছে আঞ্চলিক সমুদ্র সীমা, একটা হচ্ছে অর্থনৈতিক, আরেকটা হচ্ছে রাজনৈতিক বা আঞ্চলিক যেটা ওটাকেই বলা হয় অর্থনৈতিক, আরেকটা হচ্ছে রাজনৈতিক, এবং পরেরটা হচ্ছে মহীসোপান। আমরা একটু আগে পড়ে নেই, তারপর আমরা চিত্র এঁকে বোঝার চেষ্টা করব যে কোনটা কোন ধরনের সমুদ্র সীমা। বাংলা টেরিটোরিয়াল সমুদ্র সীমা বলা হয় বা অর্থনৈতিক অঞ্চল, এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। ঠিক আছে, আর রাজনৈতিক সমুদ্র সীমা এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল, এবং মহীসোপান হচ্ছে 354 নটিক্যাল মাইল। সমুদ্র সীমা 130 নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল একটা সময়। ভারত এবং মিয়ানমার যেটা দাবি করেছিল যে তারা হচ্ছে আমাদের দেশের সমুদ্র সীমার অধিকাংশ একটা অংশ, তারা দাবি করেছিল যে এইটুক তাদের, মানে ওই জলসীমাটা তাদের অংশ। এটা নিয়ে 2009 সালে মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশ মামলা করে। এই মামলাটা করা হয় জার্মানির হামবুর্গে অবস্থিত একটা সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনালে। ঠিক আছে, এটাকে বলা হয় ইটলস। এটা যে ছিল, মামলাটা যে জায়গায় করা হয়েছিল সেই আদালতের নাম ছিল এই যে আদালতে মামলাগুলো করা হয়েছিল আন্তর্জাতিক আদালতে, সেখানে কিন্তু প্রথম রায় পাই আমরা। দুইটা রায় বাংলাদেশের পক্ষে হয়। প্রথম রায় পাই হচ্ছে মিয়ানমারের বিপক্ষে যে মামলাটা করা হয়েছিল সেটার বিপক্ষে। এটা আমরা পেয়েছিলাম 2012 সালের 14ই মার্চ। মামলা করা হয়েছিল কবে? 2009 সালে। আর মামলার রায় পেয়েছিলাম হচ্ছে 2012 সালের 14ই মার্চ। বাংলাদেশ মিয়ানমার মামলায় আন্তর্জাতিক আদালত থেকে ন্যায্য ভিত্তিক একটা ন্যায্য সমুদ্র সীমার জন্য আমরা রায় পেয়েছিলাম, ঐতিহাসিক রায়। এই রায়ের ফলে আমাদের দেশের সমুদ্র সীমার সাথে প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা যোগ হয়েছিল। এর মাধ্যমে বাংলাদেশের সেন্ট মার্টিন যে দ্বীপ অঞ্চল, এই দ্বীপটা আমাদের দেশের সাথে যুক্ত হয়েছে। বেজলাইন ধরে 12 নটিক্যাল মাইল রাষ্ট্রাধীন যে সমুদ্র এলাকা, এগুলো আমাদের দেশের জলসীমার ভেতরে চলে আসে। আর 200 নটিক্যাল মাইল হচ্ছে অর্থনৈতিক অঞ্চল বা একান্ত অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন যাকে বলা হয়, ইইজেড, সংক্ষেপে বলা হয় ইইজেড। এই যে জলরাশিটা, এগুলোর মাধ্যমে দেখো আমাদের যে জলরাশি, ধরো 200 নটিক্যাল মাইল পর্যন্ত যে জলরাশিটা আছে এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক অঞ্চল। এখানে আমরা আমাদের এই অর্থনৈতিক সীমানার মধ্যে যদি কোনো দ্বীপ থাকে, যদি কোনো সামুদ্রিক খনিজ সম্পদ থাকে, হুম, এগুলো মাছ ধরা বলো, সামুদ্রিক সম্পদ আহরণ করা বলো, সবগুলোর একচ্ছত্র অধিকার থাকবে আমাদের দেশের। কত মাইল পর্যন্ত? 200 নটিক্যাল মাইল পর্যন্ত। আর 12 নটিক্যাল মাইল পর্যন্ত এটা হচ্ছে টেরিটোরিয়াল বেস বা আঞ্চলিক সমুদ্র সীমা যেটাকে বলা হয়। সমুদ্র সীমার ধরন কত ধরনের পেলাম? 3 ধরনের। একটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা বা আঞ্চলিক সমুদ্র সীমা, এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল পর্যন্ত। এটাকে ইংলিশে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। আর 350 নটিক্যাল মাইল পর্যন্ত যেটা উপকূল থেকে, এটার নাম হচ্ছে মহীসোপ, হচ্ছে আমাদের বেজ লাইন। হ্যাঁ, আর এটা হচ্ছে ধরো এগুলো হচ্ছে সমুদ্র। হ্যাঁ, এটা বেজ লাইন থেকে এই সমুদ্রের উপরিভাগ। দেখা যাচ্ছে? সবার স্পষ্ট দেখা যাচ্ছে? জি এটা ম্যাম। ধরো, হ্যাঁ ঠিক আছে, এটা ধরো স্থল। এটা মাউস দিয়ে লেখাটা একটু প্রবলেম। এটা ধরো স্থল বা মাটি, হ্যাঁ স্থল আছে না। আর এটা ধরো এগুলো হচ্ছে সমুদ্র, পানি, হ্যাঁ সমুদ্র, এগুলো সমুদ্র। এখন এটা হচ্ছে একদম স্থলভাগের একদম বেজ লাইন, যেটা থেকে এখান থেকে ধরো পানিটা শুরু হয়েছে, সমুদ্রটা শুরু হয়েছে। হ্যাঁ, এই যে এখান থেকে তোমার এই যে এই পর্যন্ত ধরো 12 নটিক্যাল মাইল পর্যন্ত, ধরো 12 নটিক্যাল মাইল একটা সীমানা, এটাকে বলা হয় নৈতিক বা আঞ্চলিক সমুদ্র সীমা। এই পর্যন্ত ধরো 12 দেখো আমরা স্থলভাগে কিন্তু মাপগুলা যে মাপি এগুলো হচ্ছে কিলোমিটার, মাইল এভাবে মাপি, কিন্তু সমুদ্র সীমার যে পরিমাপ এগুলো মাপা হয় হচ্ছে তোমার নটিক্যাল মাইলে। এই 12 নটিক্যাল মাইল পর্যন্ত যে সীমানা, এটাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা। এখানে আমরা আমাদের সামরিক ঘাঁটি বলো, তারপরে যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এই সমুদ্র সীমাটুকু আমরা ব্যবহার করতে পারবো। ধরো এখানে এটা কক্সবাজারের
সমুদ্র তীর, এখান থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত এখানে আমরা করতে পারবো, রাজনৈতিক কাজে ব্যবহৃত মানে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল গেল। এই যে এখান থেকে বেজলাইন থেকে, কিন্তু বেজলাইন থেকে আবার শুরু করে একদম ধরো এই পর্যন্ত 200 নটিক্যাল মাইল সমুদ্র সীমা, একদম সমুদ্রের ভেতরে কিন্তু, এটাকে বলা হয়, এটা হচ্ছে টোটাল কত, 200। এটা কিন্তু 12র পর থেকে 200 না, একদম এখান থেকেই। কিন্তু যদি বলে যে নটিক্যাল তোমার রাজনৈতিক সমুদ্র সীমা থেকে অর্থনৈতিক অঞ্চল কতটুকু, তখন কিন্তু আবার এই 200 থেকে 12 মাইনাস হয়ে 188 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, এই 200 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে, এই বেজ থেকে শুরু করে 200 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা। এই পর্যন্ত, এই পর্যন্ত সমুদ্র সীমাটা হচ্ছে, এটা ধরো স্থল, এটা ধরো স্থল, এই পর্যন্ত মাটি, এই সমুদ্র সীমাটা, এই যে মাটি, এটা এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক অঞ্চল। এই যে সমুদ্রের গভীরে এখানে যত ধরনের খনিজ সম্পদ আছে, আমাদের দেশের মাঝিরা এই যে মাছ ধরতে পারবে এইটুকুর মধ্যে। অনেক সময় দেখো না, আমাদের দেশের মাঝিদের গ্রেফতার করে নিয়ে যায়, যদি এই যে 200 নটিক্যাল মাইলের ওপারে তারা, হ্যাঁ, নৌকা বা ট্রলার নিয়ে যায়, তখনই কিন্তু ভারতের যারা বা মালয়েশিয়ার, সরি, মিয়ানমারের যারা আছে, তারা কিন্তু কি করে, নৌবাহিনীরা গ্রেফতার করে নিয়ে যায় আমাদের মাঝিকে, তাই না? তাহলে এইটুকু হচ্ছে আমাদের অর্থনৈতিক অঞ্চল, এখানে আমাদের অর্থনৈতিক কাজগুলো করতে পারবো। আমাদের সেন্ট মার্টিন কিন্তু এই 200 নটিক্যাল মাইলের মধ্যেই পড়েছে, এই জন্য সেন্ট মার্টিন আমাদের দেশের সীমানার মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এই 200 নটিক্যাল মাইলের মধ্যে যত দ্বীপ পড়বে, যত হচ্ছে মাছ ধরা বলো, যত সম্পদ আহরণ বলো, এগুলো আমাদের অর্থনৈতিক অঞ্চল। আবার এই বেজলাইন থেকেই ধরো এই পর্যন্ত, এইটুকু হচ্ছে 350 নটিক্যাল মাইল, 350 নটিক্যাল মাইল এই পর্যন্ত, এই পর্যন্ত হবে টোটাল 350 নটিক্যাল মাইল। এইটুকুকে বলা হয় মহীসোপান। তাহলে বাংলাদেশের সমুদ্র অঞ্চলের মহীসোপানের দৈর্ঘ্য কত? 350 হচ্ছে কি মহীসোপানের দৈর্ঘ্য, তাই না? আর 200 হচ্ছে কি নৈতিক বা আঞ্চলিক সমুদ্র সীমা। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এই 350-এর পর থেকে যে আরো সমুদ্র আছে, এগুলো হচ্ছে ওপেন সি। ঠিক আছে, এখানে যে কোনো দেশের জাহাজ ইচ্ছা মতো তাদের আহ যে কোনো দেশে চলাচলের জন্য তারা চলাচল করতে পারবে। কিন্তু এই 350-এর ভেতর যদি এসে যায় কোনো জাহাজ, তখন কিন্তু আমাদের দেশে নৌবাহিনীরা তাদেরকে গ্রেফতার করে ফেলবে। ঠিক আছে, এগুলো ওপেন সি দিয়ে তাদের চলাচল করতে হবে। কিন্তু এই 350-এর পর থেকে গভীর সমুদ্র ধরা হয়। কিন্তু 350-এর পরেও যদি কোনো অগভীর সমুদ্র থাকে, এই পর্যন্ত যদি কোনো অগভীর সমুদ্র থাকে 350-এর পরেও, তখন ওই এক্সট্রা যে অগভীর সমুদ্র অঞ্চলটা, ওইটাও ওই দেশের অন্তর্ভুক্ত করা হয়। আমাদের দেশের ক্ষেত্রে এরকমটা হয়েছে। নর্মালি আন্তর্জাতিক সমুদ্র সীমা আইন অনুযায়ী একটা দেশের মহীসোপানের দৈর্ঘ্য হচ্ছে 350 নটিক্যাল মাইল, কিন্তু তারপরেও যদি এক্সট্রা কোনো তোমার অগভীর সমুদ্র অঞ্চল থাকে, সেটা ওই দেশের জলরাশির মধ্যে অন্তর্ভুক্ত হয়। আমরা আহ মানে ভৌগোলিক অবস্থানের কারণে 350-এর পরে আরো 4 নটিক্যাল মাইল অগভীর সমুদ্র সীমা রয়েছে। এর জন্য আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একমাত্র বাংলাদেশের সমুদ্র সীমার মহীসোপানের দৈর্ঘ্য হচ্ছে 354 নটিক্যাল মাইল। ধরো এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে অগভীর, এই পর্যন্ত আরো 4 নটিক্যাল মাইল এক্সট্রা আছে আমাদের দেশের জন্য। ঠিক আছে, তাহলে আমাদের দেশের বাংলাদেশের মহীসোপানের দৈর্ঘ্য হচ্ছে 354 নটিক্যাল মাইল। সবাই কি রাজনৈতিক, অর্থনৈতিক এবং মহীসোপানের যে সমুদ্র সীমাটা, এটা ক্লিয়ার সবার? ম্যাম বুঝেছি। ঠিক আছে, সবাই বুঝেছো, থ্যাংক ইউ সবাইকে। এই যে সমুদ্র সীমা, এটা নিয়েই কিন্তু তারা, ধরো এটা আমাদের ম্যাপ, এখানে ধরো, এখানে কি, এই দেখো, এখানে হচ্ছে যে মিয়ানমার, হ্যাঁ, আর তিন দিকে কি ভারত না? ভারত দাবি করেছিল যে, আমাদের দাবি ছিল যে আমাদের হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের সমুদ্র সীমা। কিন্তু ভারত কি দাবি করেছিল যে ওদের সমুদ্র সীমাটা হচ্ছে এই পর্যন্ত, মানে এইটুকু অংশ আমাদের দেবে না। আবার মিয়ানমার দাবি করেছে ওদের হচ্ছে সমুদ্র সীমাটা হচ্ছে ওদের দেশের যে সীমানা, এখান থেকে এই পর্যন্ত, মানে এইটুকু আমাদের দিবে না। এটা নিয়েই 2009 সালে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা বিষয়ক মামলা করা হয়। ঠিক আছে, এই মামলার রায় আসে, দুইটা রায় আমাদের পক্ষে আসে। মিয়ানমারের বিরুদ্ধে যে মামলাটা করা হয়, এটা করা হয় হচ্ছে ইটলসে। কোথায় করা হয়? ইটলসে। এই ইটলসের ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। হ্যাঁ, এটা অবস্থিত হচ্ছে তোমার হামবুর্গ, এটা হচ্ছে জার্মানিতে অবস্থিত। এখান থেকে 2014 সালে আমরা এই মামলার রায়টা আমাদের পক্ষে
পাই। ঠিক আছে। আর ভারতের বিরুদ্ধে আরেকটা মামলা করা হয়, এটার রায় আমরা পরবর্তীতে পেয়েছি, মানে মিয়ানমারেরটা পাওয়ার পর হচ্ছে ভারতের থেকে আমরা রায়টা পেয়েছি, এবং দুইটা রায় বাংলাদেশের পক্ষে আমরা। তাহলে দেখো, ভারতের সাথে যে আমরা মামলাটা করলাম ভারতের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম পিসিএ নামক একটা আন্তর্জাতিক আদালতে। পিসিএ এর ফুল মিনিং হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এটা হচ্ছে তোমার দি হেগ শহরে অবস্থিত, জার্মানি। ঠিক আছে। এই দুইটা রায় আমাদের পক্ষে আসে, এবং এর ফলে আমাদের দেশের সাথে আরো একটা সমুদ্র সীমা যোগ হয়, এবং আমরা আমাদের ন্যায্য একটা সমুদ্র সীমা পাই। সবাই কি সমুদ্রের বিষয়টা ক্লিয়ার তো, তাই না? আমরা এখন স্থলসীমা নিয়ে আলোচনা করব। সবাই কি জলসীমা নিয়ে ক্লিয়ার? জলসীমার বিষয়টা বাংলাদেশের। জি ম্যাম। ওকে। এবার আমরা স্থলভাগ নিয়ে আলোচনা করি, যে আমাদের বাংলাদেশের চারপাশে যে স্থলভূমিগুলো আছে এগুলো কোথায়, কার অবস্থান, কোন দিকে, কোন এলাকা আছে সেগুলো। দেখো, আমরা ম্যাপে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তরে, দেখো তো বাংলাদেশের উত্তর দিকে কি অবস্থিত, কোন ভারতের কোন অঞ্চল অবস্থিত। তোমরা যদি ম্যাপটা মাথায় রাখো তাহলে কিন্তু আর বই পড়তে হবে না এত কষ্ট করে, মানে একটু পড়লেই মনে থাকবে ম্যাপটা যদি মাথায় রাখো। দেখো, ভারতের, আমাদের বাংলাদেশের একদম উত্তরে কি, দেখো ভারতের পশ্চিমবঙ্গ, এবং আরো কি আছে দেখো তো, ভারতের মেঘালয় রাষ্ট্র, তারপরে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সাথে আসাম রাজ্যটা। তাহলে বাংলাদেশের উত্তর দিকে আছে ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের আসাম এবং ভারতের মেঘালয় রাজ্য। ঠিক আছে। আর এর এর দিকে হচ্ছে কি বাংলাদেশের পূর্ব দিক। এই পূর্ব দিকে কি কি আছে দেখো তো। দেখো, পূর্ব দিকে আছে হচ্ছে ভারতের আসাম, কারণ আসাম, দেখো তোমরা প্রশ্ন করতে পারো আসাম এখানেও আবার এখানেও, কারণ দেখো মেঘালয় রাজ্যটা কি জানো, এই যে এই পর্যন্তই। এটা হচ্ছে মেঘালয় রাজ্যের ম্যাপ। আমি একটু মুছি, ইরেজ করে পরে বলছি আবার। এই যে উপরে লেখা না, ভারতের মেঘালয় রাজ্য, এই মেঘালয় রাজ্যের অবস্থানটা হচ্ছে এই যে এই পর্যন্ত, ধরো এইটুকু। হ্যাঁ। আর এই পুরোটাই হচ্ছে, এই পুরোটাই একদম এই পর্যন্ত হচ্ছে আসাম, ভারতের আসাম রাজ্য। তাহলে দেখো তো, ভারতের আসাম রাজ্যটা কি উত্তর দিকেও পড়েছে, আমাদের পূর্ব দিকেও পড়েছে। ঠিক আছে। তারপরে আছে হচ্ছে এদিকে হচ্ছে বাংলাদেশের ভারতের পশ্চিমবঙ্গটা দেখো বিশাল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম একদম এই যে এই পর্যন্ত আসামের সাথে লেগে আছে, এই পুরোটাই হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান কিন্তু আমাদের দেশের এই পশ্চিম দিকেও আছে এবং উত্তর দিকেও আছে। উত্তর মানে ম্যাপের উপরের দিক। ঠিক আছে, মনে থাকবে। ম্যাপের নিচে হচ্ছে দক্ষিণ দিক, ম্যাপের উপরে হচ্ছে উত্তর দিক, আর ম্যাপের বামে হচ্ছে পশ্চিম এবং ডানে হচ্ছে পূর্ব দিক। তাহলে দেখো, বাংলাদেশের একদম পশ্চিম দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর দিকে কিন্তু ভারতের এলাকা বেশি, ভারতের রাজ্যগুলা বেশি আমাদের দেশের উত্তর দিকে। উত্তর দিকে দেখো তিনটা রাজ্য, চারটা রাজ্য নাকি, তিনটা, এদিকে আরো আছে। কি কি আছে দেখো, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। হ্যাঁ। আর ভারতের, আমাদের দেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত, আর মিজোরাম রাজ্য অবস্থিত, আমাদের দেশের সীমান্তবর্তী এলাকা। তাহলে দেখো, এদিক কিন্তু পূর্ব দিক। তাহলে পূর্ব দিকে কি কি পড়েছে, আসামও পড়েছে, ত্রিপুরা পড়েছে, মিজোরাম পড়েছে। না বলতে চাইলে আর রিসেন্ট করার দরকার নেই। তাহলে উত্তর দিকে তিনটা রাজ্য, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, আর পূর্ব দিকে তিনটা রাজ্য। ওই আসাম আবার দুই দিকে আছে, খেয়াল করো, উত্তরেও আছে পূর্বেও আছে। ত্রিপুরা, দেখো আমাদের দেশের যে এই দিকে যে কুমিল্লা যে অঞ্চলটা না, কুমিল্লার পূর্ব নাম কিন্তু ত্রিপুরা। কেন ত্রিপুরা জানো? কারণ ভারতের যে যে ত্রিপুরা রাজ্যটা, এটা কিন্তু কুমিল্লা একসাথে ছিল। তারপর আমাদের দেশ আলাদা হওয়ার পরে এই অঞ্চলের নাম হয়েছে কুমিল্লা, আর ভারতেরটা ত্রিপুরায় থেকে গেছে। এজন্য কুমিল্লা অঞ্চলের পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরার সাথে কিন্তু কুমিল্লা একদম লাগানো। ঠিক আছে। আর এদিকে হচ্ছে ভারতের মিজোরাম রাজ্যটা, এটা বান্দরবান এবং আমাদের রাঙামাটি জেলা, দুই ইয়া তোমার জেলার সাথেই সীমান্তবর্তীতে রয়েছে। আচ্ছা, তাহলে আমরা পেলাম আমাদের দেশের চারদিকে কোন কোন দিকে কোন কোন রাজ্য রয়েছে, এবং এটা আমি প্রথমে আলোচনা করেছিলাম যে আমাদের দেশের একদম পূর্ব দক্ষিণে এই যে কর্নারটা পূর্ব দক্ষিণ, এদিক থেকে দাঁড়ালে এটা পূর্ব দিক, এদিক থেকে দাঁড়ালে এটা হচ্ছে দক্ষিণ দিক, এর জন্য এটার নাম হচ্ছে কি পূর্ব দক্ষিণ দিক। এই পূর্ব দক্ষিণ দিকে রয়েছে মিয়ানমারের আরাকান রাজ্য। এই আরাকান রাজ্যে কিন্তু রোহিঙ্গারা মানে থাকে, তাদের বসবাস, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে, এবং তারা এখানে যে নাফ নদী আছে, এই নাফ নদী পার হয়ে আমাদের বাংলাদেশে কিন্তু তারা প্রবেশ করেছে। ঠিক আছে। আর এদিকে আছে হাইয়াভাঙ্গা নদী,
এই হারিয়াভাঙ্গা নদীর এই পারে হচ্ছে ভারত, এই পারে বাংলাদেশ। হারিয়াভাঙ্গা নদীর কারণে বাংলাদেশ এবং ভারত আলাদা হয়েছে, আর নাফ নদীর কারণে মিয়ানমার এবং বাংলাদেশ আলাদা হয়েছে। এখন দেখো এই যে ভারতের সাথে যে আমাদের এত বড় একটা স্থলসীমা, হ্যাঁ, এটার আচ্ছা ম্যাপ ছাড়া এখন যদি আমি প্রশ্ন করি তোমাদের ভারতের বাংলাদেশের কোন দিকে, ভারতের কোন অঞ্চল পড়েছে, তোমরা কি বলতে পারবে? নেট প্রবলেম, আবার বোঝান, এই যে বুঝালাম। ঠিক আছে, বলো তো বাংলাদেশের উত্তর দিকে ভারতের কোন রাজ্য অবস্থিত? তো এখানে তিনটা রাজ্য, কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। ঠিক আছে, আবার এদিকে হচ্ছে পূর্ব দিক, আমাদের ডানে হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে হচ্ছে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম। কেন আসাম দুই দিকে দেখালাম না? আসামের ম্যাপ কোন থেকে কোন পর্যন্ত দেখো তো, এখান থেকে একদম এই পর্যন্ত, আমাদের উত্তর থেকে একদম পূর্ব দিক পর্যন্ত কিন্তু ভারতের আসাম রাজ্য, আর আসামের ভেতরে এদিকে হচ্ছে এই পর্যন্ত, এইটুকু হচ্ছে মেঘালয়। তাহলে দেখো আসাম, ত্রিপুরা এবং মিজোরাম এই তিনটা রাজ্য কিন্তু আমাদের দেশের একদম পূর্ব দিকে, আর উত্তর দিকে আছে আসাম, মিজোরাম, সরি মেঘালয়, আর হচ্ছে পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিমেও আছে আমাদের এবং উত্তরেও আছে। কারণ কি, দেখো পশ্চিমবঙ্গ এলাকাটা এই যে পুরো বিশাল, এই দেখো এই পর্যন্ত কিন্তু ওদের সীমানা। আর ভারতের আমাদের সাথে মিয়ানমারের একটা রাজ্যের সীমানা রয়েছে আমাদের দেশের একদম কোথায়, পূর্ব দক্ষিণে, মিয়ানমারের আরাকান রাজ্যের সাথে। আমি ক্লাসের পরে তোমাদের প্রশ্ন করবো, আবার মাথায় রেখো। তারপর দেখো বাংলাদেশের সীমানা, এই যে সীমানাগুলো যে আমরা দেখালাম, এই এখান থেকে যে বাংলাদেশের সাথে যে সীমানাগুলো রয়েছে, এগুলোর পরিমাপ কেমন এটা আমাদের জানতে হবে, যে কোন আহ দেশের সাথে কতটুকু স্থলসীমা রয়েছে আমাদের, এবং জলসীমা কতটুকু রয়েছে, এটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের দেশের সাথে কয়টা দেশের স্থলসীমা রয়েছে? দুইটি দেশের, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। ঠিক আছে, এখন দেখো এই যে ভারত মিয়ানমার সব মিলিয়ে আমাদের দেশের সাথে অন্য দেশের স্থলসীমা হচ্ছে, সর্বমোট সীমারেখাটা হচ্ছে 4711 কিলোমিটার। ঠিক আছে, এর মধ্যে 3715 যে কিলোমিটার, এটা হচ্ছে তোমার বাংলাদেশের সাথে ভারতের সীমারেখা। যদি আসে টোটাল সীমারেখা কতটুকু, স্থলসীমা, এটা হচ্ছে 4711 কিলোমিটার। আর যদি শুধু ভারতের সাথে বলে, এই যে মিয়ানমারের টুকু বাদ দিয়ে, যদি বলে যে মিয়ানমারের কথা বললো না, শুধু বললো যে ভারতের সাথে, তাহলে এই যে মিয়ানমারের সাথে যে সীমানাটুকু রয়েছে এটুকু ছাড়া, এই 4711 থেকে 3715 বিয়োগ করলে কত হয়? যতটুকু থাকে ওইটুকু হচ্ছে তোমার ভারতের সাথে মিয়ানমারের সীমানা। তাহলে তোমরা এভাবে এটুকু মাথায় রাখবে যে বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে 4700, এই যে মোট মানে কি, এই যে একদম এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত পুরোটাই, পুরো যে সীমানাটা আছে এই পুরোটাই হচ্ছে 4711 কিলোমিটার। এবং শুধু ভারতের সাথে বললে, ভারতের সাথে হচ্ছে এই পর্যন্ত মাপ, ভারতের সাথে বললে এটা হবে 3715 কিলোমিটার। আর শুধু মিয়ানমার আর বাংলাদেশ বললে, শুধু মানে এই যে এইটুকু যে মাপটুকু মিয়ানমারের সাথে শুধু বললে এটা হচ্ছে 280 কিলোমিটার। এবং দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের সাথে যে তটরেখা আছে এটার দৈর্ঘ্য হচ্ছে 716 কিলোমিটার। ঠিক আছে, এই যে মাপগুলো এগুলো মনে রাখবে। সমুদ্র সীমার সাথে আমাদের যে মাপটা, এটা হচ্ছে জলসীমা, এটা 716। আর মিয়ানমারের সাথে হচ্ছে 280, ভারতের সাথে হচ্ছে 3715, আর টোটাল হচ্ছে 4711 জলসীমা স্থলসীমা সব মিলিয়ে। 3715 আর হচ্ছে তোমার 280, তাই না? আর 716, দেখো তুমি যোগ করো, 3715 যোগ হচ্ছে 280 এবং যোগ করো হচ্ছে 716, এই তিনটা যোগ করলে কিন্তু 4711 আসে। এই তিনটার যোগফল হচ্ছে এই 4711, মানে হচ্ছে আমাদের দেশের একদম এই যে চারপাশের যে মাপটা, চারপাশের যে সীমানাটা, এই টোটাল যোগ করলে আমাদের 4711 হয়। ঠিক আছে, এই দেখো এর মধ্যে এই ভারতের সাথে মানে এখান থেকে এই পর্যন্ত ভারতের সাথে হচ্ছে 3715, মিয়ানমারের সাথে এইটুকু হচ্ছে 280, আর এই যে জলসীমা এইটুকু হচ্ছে 716, মানে স্থল জল সব মিলিয়ে হচ্ছে 4711। ভারতের সাথে স্থল হচ্ছে 3715, আর মিয়ানমারের সাথে 280, আর জলসীমা 716, এই টোটাল মিলিয়ে হলো 4711 কিলোমিটার। দক্ষিণ পশ্চিম দিকটা কোন দিকে একটু দেখাও তো, বলতে পারবে? দক্ষিণ পশ্চিম দেখো,
এই যে এই দিকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার। দুইটা দিক বললে কর্নার পড়বে, কারণ কি দেখো, তুমি যদি এদিকে দাঁড়াও এটা হবে দক্ষিণ দিক, তুমি যদি এখানে পূর্ব দিকে দাঁড়াও এটা হবে তোমার জন্য পশ্চিম দিক, তাই না? তোমাদের কোন দিকের কথা বলছে? দক্ষিণ পশ্চিম, তার মানে এই যে কর্নারটা। নদী একটু আগে বললাম না যে এদিক দিয়ে হারিয়াভাঙা নদী গেছে, হারিয়াভাঙা নদীর কারণে কি হয়েছে, বাংলাদেশ আর ভারত আলাদা হয়েছে, আর এদিকে নাফ নদীর কারণে মিয়ানমার আর বাংলাদেশ আলাদা হয়েছে। মানে নাফ নদীর এক পারে হচ্ছে মিয়ানমার আর এক পারে হচ্ছে কি বাংলাদেশ। এরকম হারিয়াভাঙা নদীর এক পারে হচ্ছে তোমার বাংলাদেশ, আরেক পারে হচ্ছে ভারত। এই হারিয়াভাঙা নদীর কারণে ভারত আর বাংলাদেশ আলাদা হয়েছে। আর এই যে নাফ নদী, নাফ নদীর কারণে ভারত সরি বাংলাদেশ আর মিয়ানমার আলাদা হয়েছে। মনে থাকছে? এবার আসো ভূপ্রকৃতি, আমাদের দেশের ভূপ্রকৃতি কেমন। আমরা প্রথমে বনভূমি নিয়ে আলোচনা করি। বদ্বীপ মানে যার তিন দিকে স্থল একদিকে জল, এরকম একটা ভূমি। দেখো না, বাংলাদেশের তিন দিকে স্থল না, এদিকে দেখো তো তিন দিকে স্থল ভারত, আর একদিকে শুধু দক্ষিণ দিকে হচ্ছে কি জল। এরকম অবস্থানকে বলা হয়, ভৌগোলিক অবস্থান যে সকল স্থানের, সেগুলোকে বলা হয় বদ্বীপ অঞ্চল। আর পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ অঞ্চল হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ অঞ্চল হচ্ছে সুন্দরবন। দেখো গঙ্গা নদী পশ্চিম পশ্চিম দিকে গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ হচ্ছে উত্তর দিকে, সুরমা এবং কুশিয়ারা নদী হচ্ছে পূর্ব দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। গঙ্গা নদীটাকেই কিন্তু আমরা পদ্মা নদী বলি, ঠিক আছে? ভারতে যেটা গঙ্গা নদী বলা হয়, আমাদের দেশে সেটাকেই বলা হয় পদ্মা নদী। দেখো পদ্মা নদী কোন দিক থেকে কোন দিকে আসছে বলছে, পদ্মা নদী আসছে পশ্চিম দিক থেকে। বাংলাদেশের এই যে ম্যাপটা দেখছো তোমরা, এই যে ঠিক এদিক দিয়ে তোমাদের দেখতে পাই, এই যে এদিক দিয়ে তোমার রাজশাহী অঞ্চল দিয়ে এদিকে চাঁপাইনবাবগঞ্জের ওদিক দিয়ে তোমার গঙ্গা নদীটা পদ্মা হয়ে বাংলাদেশে, এটা পশ্চিম দিক থেকে, এটা পশ্চিম দিক না, এই পশ্চিম দিক থেকে ভারত থেকে বাংলাদেশে গঙ্গা নদীটা প্রবেশ করেছে। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশের পর এর নাম হয়েছে পদ্মা নদী। তারপর দেখো ব্রহ্মপুত্র নদ, এই যে ব্রহ্মপুত্র নদটা কোন কোন দিক থেকে এসেছে? উত্তর। উত্তর মানে কি উপরের দিক। এই যে এখানে তোমার ভারতের একটা অঞ্চল আছে, একটা কৈলাস নামক স্থান আছে, পর্বত, কৈলাস পর্বতের একদম উপর থেকে তোমাদের ব্রহ্মপুত্র নদীটা তৈরি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে উত্তর দিক থেকে। তাহলে ব্রহ্মপুত্র নদ প্রবেশ করেছে উত্তর দিক থেকে, পদ্মা নদী প্রবেশ করেছে হচ্ছে পশ্চিম দিক থেকে, আর এদিকে হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিক থেকে আসছে সুরমা এবং কুশিয়ারা সিলেট অঞ্চল দিয়ে, এদিক থেকে এদিক থেকে তোমাদের আসছে হচ্ছে সুরমা এবং কুশিয়ারা নদী। কিন্তু ভারত থেকে প্রবেশ করেছে, এই জন্য কিন্তু কয়েকদিন পর পর ভারত কিন্তু কি করে, এই যে বাঁধ, বিভিন্ন বাঁধ দেয়, বাঁধ ছেড়ে দেয়, হঠাৎ করে আমাদের দেশে বন্যা সৃষ্টি হয় আকস্মিক, তাই না? এই যে নদীগুলো যে ভারত থেকে প্রবেশ করেছে, ওরা কি করে জানো? ওরা হচ্ছে বিভিন্ন বাঁধ দিয়ে রাখে এখানে। তোমার এদিকে আছে হচ্ছে টিপাইমুখী বাঁধ, এই যে সুরমা কুশিয়ারা নদীর এদিকে বিভিন্ন বাঁধ যখন খুলে দেয়, তখনই কিন্তু বাংলাদেশে আকস্মিক বন্যা। তাহলে এই যে নদীগুলো ছাড়া বাংলাদেশের যে সুবিশাল অঞ্চল, এগুলো কিন্তু প্রায় সবগুলোই হচ্ছে বিস্তীর্ণ সমভূমি। সমভূমি মানে কি? এই যে নিচু এলাকা, চরাঞ্চলের মতো সমভূমি অঞ্চল, নর্মাল যে এলাকাগুলা। আর আমাদের দেশের পাহাড়ি অঞ্চলকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। পাহাড়িকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে? তিনটি শ্রেণীতে। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, আরেকটা হচ্ছে প্লাইস্টোসিন কালের পাহাড় বা সোপান, আরেকটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই ভূমিটাই আমাদের বেশি। যুগের পাহাড়গুলো হচ্ছে আমাদের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের যে পাহাড়গুলো আছে, এগুলোকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড়। আর প্লাস্টোসিন কালের সেগুলো হচ্ছে তোমার বরেন্দ্র অঞ্চলের, যেগুলো হচ্ছে তোমার কুমিল্লা, তারপর হচ্ছে শালবন, হ্যাঁ, বগুড়া অঞ্চল, এই দিকের যে উঁচু ভূমি, পাহাড় না ঠিক, সোপান বলা হয় এগুলো, সামান্য উঁচু, সমভূমি থেকে সামান্য উঁচু, কিন্তু পাহাড় থেকে আবার নিচু, মাঝামাঝি ধরনের, এগুলোকে বলা হয় হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান। আর এগুলো ছাড়া, এই টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাস্টোসিন ছাড়া যত ভূমি আছে পুরো দেশ, এটাকে বলা হয় প্লাবন সমভূমি। এই যে ম্যাপটা দেখো খেয়াল, এই যে এগুলো হচ্ছে কি চট্টগ্রাম বিভাগ, এই চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগে যে অল্প পাহাড়গুলো আছে, এগুলো হচ্ছে তোমার টারশিয়ারি যুগের পাহাড়। আর এই যে এলাকাটা দেখছো, এগুলো যে কুমিল্লার বরেন্দ্র অঞ্চল, শালবন বিহার, শালবন অঞ্চল, আর বগুড়ার হচ্ছে কি বরেন্দ্র অঞ্চল, এগুলো হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। আর এইটুকু ছাড়া এই সারা দেশ, এগুলো হচ্ছে তোমার টারশিয়ারি যুগের পাহাড়। এটা বললাম হচ্ছে আমাদের দেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যে চট্টগ্রাম বিভাগ নিয়ে, আর একটা হচ্ছে সিলেট বিভাগ নিয়ে। চট্টগ্রাম বিভাগ যেটা, এটা হচ্ছে আমাদের কোথায়, দক্ষিণ এবং
পূর্বাঞ্চলে, আর এটা হচ্ছে উত্তর এবং পূর্বাঞ্চলে। দেখো আমাদের ম্যাপের উপরের দিক উত্তর, উত্তর পূর্বাঞ্চল নিয়ে হচ্ছে একটা অংশ, আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব, এই দুই অঞ্চলে ভাগ করা হয়েছে টারশিয়ারি যুগের পাহাড়কে। এই পাহাড়গুলো হচ্ছে আসামের লুসাই, মিয়ানমারের আরাকান, এগুলো পাহাড়ের সমগোত্রীয়। কারণ কি দেখো এখানে কিন্তু মিয়ানমারের আরাকান রাজ্য অবস্থিত, এগুলোর সাথেই কিন্তু লাগানো এই চট্টগ্রামের পাহাড়গুলো, তাই না? এই জন্য এগুলো আসামের লুসাই পাহাড় এবং মিয়ানমারের আরাকান রাজ্যে যে পাহাড়গুলো আছে ওইগুলো পাহাড়েরই পাহাড়গুলো বেলে পাথর, সেল, কর্দম এগুলো দ্বারা গঠিত। পাহাড়গুলো কি দ্বারা গঠিত? বেলে পাথর, সেল এবং কর্দম দ্বারা গঠিত। তাহলে দুইটা অঞ্চল এগুলো আমরা পড়েছি, কোন কোন অঞ্চল নিয়ে পাহাড়গুলো গঠিত। আচ্ছা, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের উচ্চতা দেখো, এগুলো হচ্ছে খাগড়াছড়ি মানে চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলো আছে, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, হ্যাঁ, এইগুলো নিয়ে অন্তর্ভুক্ত। এবং এটার উচ্চতা হচ্ছে গড় উচ্চতা 610 কিলোমিটার, সরি 10 মিটার। আর বান্দরবনের একটি শৃঙ্গের নাম আছে, সেটা হচ্ছে আমাদের দেশের আহ সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে 1280 কিলোমিটার, 1280 মিটার। এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ শৃঙ্গ। আমাদের দেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? তাজিন্ডং। এটা কোথায় অবস্থিত? বান্দরবান জেলায় অবস্থিত। আর উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়গুলো সেগুলো হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, এই যে জেলাগুলো আছে এইগুলো জায়গায় যে পাহাড়গুলো আছে স্বল্প উচ্চতার, এগুলো হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল নিয়ে গঠিত পাহাড়। এগুলোর গড় উচ্চতা হচ্ছে 244 মিটারের। আচ্ছা, এই পাহাড়গুলোকে স্থানীয় ভাষায় বলা হয় কি? টিলা। এগুলোর উচ্চতা হচ্ছে 30 থেকে 10 মিটার। এগুলো কোন অঞ্চলের পাহাড়ের উচ্চতা কত, কোন পাহাড় কোন জেলায় অবস্থিত, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপরে আসো প্লাইস্টোসিন কালের সোপান, যেটা বললাম প্লাইস্টোসিন কালের কোনগুলো? কুমিল্লা এবং বগুড়া অঞ্চলের যে অবস্থিত মধুপুর, হ্যাঁ, ভাওয়াল। উত্তর পশ্চিমাঞ্চল আমাদের দেশের মধুপুর, হ্যাঁ, কুমিল্লা, কুমিল্লার লালমাই পাহাড়, এগুলো হচ্ছে তোমার প্লাইস্টোসিন কালের পাহাড়। এগুলো প্রায় 25,000 বছর পূর্বে এখানে দেখো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে: বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। বরেন্দ্রভূমি কোনগুলো? বরেন্দ্রভূমির আয়তন কতটুকু? এগুলো হচ্ছে আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বগুড়া অঞ্চলে যেগুলো, এগুলো হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত। এবং এগুলোর উচ্চতা হচ্ছে প্লাবন একদম সমভূমি থেকে 6 থেকে 12 মিটারের মধ্যে। আর মধুপুর অঞ্চলের ভাওয়ালগড়, এটার হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ, মধুপুর, গাজীপুর এই এলাকায় যে ছোট ছোট পাহাড়গুলো আছে টিলা বলা হয়, এগুলো হচ্ছে 4,103 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। আর এগুলোর উচ্চতা হচ্ছে 30 মিটার। আর মাটির রং হচ্ছে লালচে এবং ধূসর। পাহাড়ের মাটির রং কেমন? লালচে ধূসর, এঁটেল মাটি, হ্যাঁ। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? তোমাদের প্রশ্ন আসতে পারে। লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লা বিভাগে, কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই। এখান থেকে কিন্তু ময়নামতি পর্যন্ত, ময়নামতি বিহার নাম শুনেছো না? এই লালমাই পাহাড় এগুলো সব হচ্ছে কুমিল্লা অঞ্চলে অবস্থিত। এবং এর আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার। এবং গড় উচ্চতা, আয়তন, উচ্চতা এবং অবস্থান এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এগুলোর উচ্চতা হচ্ছে 21 মিটার। আর এগুলো ছাড়া, এই অঞ্চলগুলো ছাড়া প্লাইস্টোসিন আর হচ্ছে আহ তোমার হচ্ছে কোনটা পড়লাম, টারশিয়ারি যুগের পাহাড়, এই দুইটা অবস্থান ছাড়া সারা দেশ হচ্ছে আমাদের সমভূমি। কারণ আমরা সমভূমি অঞ্চলেই আমাদের দেশটা, নদী নালা বেশি, তাই না? আচ্ছা, টারশিয়ারি যুগের পাহাড় আর প্লাস্টোসিন ছাড়া সারা দেশ হচ্ছে আমাদের ছোট বড় অনেক নদী নিয়ে গঠিত। জালের মতো অনেক নদী ছড়িয়ে ছিটিয়ে আছে। এর আয়তন হচ্ছে, সমভূমির আয়তন হচ্ছে সবচেয়ে বেশি, এটা হচ্ছে 1,24,226 বর্গ কিলোমিটার। আচ্ছা, বাংলাদেশের উত্তর থেকে উপকূলের দিকে মানে দক্ষিণ দিকে আমাদের দেশের কিন্তু সমভূমি এলাকাটা এভাবে ক্রমান্বয়ে নিম্ন দিকে নিম্নগামী, হ্যাঁ। এজন্য কিন্তু নদী সবসময় দেখবে, নদীর পানি কিন্তু দক্ষিণ দিকে প্রবাহিত হয়। কারণ কি? আমাদের দেশের যে ভূমির গঠন সে অনুযায়ী উত্তর থেকে দক্ষিণ বরাবর কিছুটা ঢালু। আর আমাদের দেশের একদম উত্তরের যে এলাকা দিনাজপুর, দিনাজপুরের উচ্চতা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 37.5 মিটার। মানে সমুদ্র পৃষ্ঠ থেকে, একদম সমুদ্র থেকে দিনাজপুরের উচ্চতা হচ্ছে 37.5 মিটার। সমুদ্র থেকে দিনাজপুর আরো 37.5 মিটার উপরে অবস্থিত। বগুড়ার উচ্চতা হচ্ছে 20 মিটার, ময়মনসিংহের উচ্চতা হচ্ছে 18 মিটার, নারায়ণগঞ্জ এবং যশোরের উচ্চতা হচ্ছে 8 মিটার। এগুলো সমুদ্র সীমা থেকে, একদম সমুদ্রের যে উপকূল এখান থেকে এর
উচ্চতাগুলো হিসাব করা হয়েছে। ক্ষুরাকৃতির নদী খাত আছে, তোমাদের প্রশ্ন আসতে পারে যে নদী খাতগুলো কোন আকৃতি। অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার পায়ের খুরের মতো, হ্যাঁ, এরকম আকৃতির নদী খাত রয়েছে ভেতরে। আমাদের দেশের ভেতরে অনেক হাওর ভাওর, তারপর হচ্ছে কি বিল জিল এগুলো রয়েছে। আচ্ছা, তারপর দেখো এই যে প্লাবন সমভূমি, এগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে কি কি, রংপুর এবং দিনাজপুর অঞ্চলের পাদদেশীয় যে সমভূমি আছে এগুলো, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, হ্যাঁ, পাবনা, কুমিল্লা, নোয়াখালী, সিলেটের অন্তর্গত যে বন্যা সংক্রান্ত যে প্লাবন ভূমি আছে এইগুলো, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, ঢাকা অঞ্চলের অংশ, নোয়াখালী, ফেনীর নিম্নভাগ, এই যে বিভিন্ন জায়গার যে নিম্ন ভাগ আছে এগুলোকে বিভিন্ন এলাকা অনুযায়ী কি করা হয়েছে, ভাগ। প্রায় প্রত্যেকটা বিভাগে কিন্তু নিম্নভূমি রয়েছে। দেখো, তারপরে দেখো বাংলাদেশের প্রধান নদ নদী। বাংলাদেশে কিন্তু প্রায় 700-র অধিক নদী রয়েছে। আর এটার নদীর যে শাখা নদী, উপনদী এগুলো রয়েছে, ঠিক আছে। নদী পথের মোট দৈর্ঘ্য হচ্ছে আমাদের 22,155 কিলো। শাখা নদী আর উপনদী কি, দেখো নদী থেকে যখন একটা মেন নদী, মূল নদী থেকে যখন একটা ডানা বের হয় এগুলো হচ্ছে কি শাখা নদী। আবার অন্য কোনো নদী এসে যখন এই মূল নদীতে মেশে এটাকে বলা হয় উপনদী। ঠিক আছে, ধরো এখান দিয়ে একটা, এই যে পদ্মা নদী এদিক দিয়ে গেছে, হ্যাঁ, এখান থেকে ধরো সুরমা, কুশিয়ারা বা মেঘনা নদী, হ্যাঁ, মেঘনা নদী কিন্তু পদ্মা নদীর সাথে চাঁদপুরে এসে মিলিত হয়েছে। তাহলে এই যে মেঘনা নদীটা পদ্মা নদীর সাথে এসে মিললো, এটা হচ্ছে পদ্মার উপনদী, মানে যে নদীটা এসে মিশবে। আবার যদি পদ্মা নদী থেকে একটা নদী বের হয় এগুলো হচ্ছে কি শাখা নদী। এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম নদী, তাহলে বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে পদ্মা, যার পূর্ব নাম বা ভারতীয় নাম হচ্ছে গঙ্গা। এটার উৎপত্তি হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রীয় হিমবাহ থেকে। এই যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে ভারতের হরিদ্বারের নিকট থেকে আমাদের দেশে এটা প্রবাহিত হয়েছে, এবং উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই গঙ্গা নদী। এবং রাজশাহী অঞ্চলের দক্ষিণ পশ্চিম প্রান্তে 145 কিলোমিটার পর্যন্ত যে এলাকাটা আছে এগুলো, এই সীমানা বরাবর হচ্ছে পদ্মা নদীর অবস্থান। এবং পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে কোথায়, চাঁদ। আর বাংলাদেশে গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চল হচ্ছে 34,188 বর্গ কিলোমিটার। আর এদের যে আহ প্রধান শাখা নদী এগুলো হচ্ছে কি কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতি এগুলো। আর পুনর্ভবা, নাগর, কুলিক, টাঙ্গন এগুলো হচ্ছে উপনদী। কোনগুলো শাখা নদী কোনগুলো উপনদী এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দেখো ব্রহ্মপুত্র নদ, এটা হচ্ছে কোথায়, এটা এর আগেও বলেছি কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে এটার উৎপত্তি হয়েছে বাংলাদেশের উত্তর দিকে। এটা দেওয়ানগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে। আর ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের শাখা নদী যমুনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে দৌলতদিয়ার কাছে এই গঙ্গার সাথে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে। তার মানে কি ব্রহ্মপুত্রের সাথে যমুনা এক হয়ে পদ্মা নাম ধারণ করেছে। এবং এই মেঘনা নদী কি করেছে, আসামের বরাক নদী থেকে উৎপত্তি হয়ে সিলেটের, দেখো সুরমা এবং কুশিয়ারা নামে যে বিভক্ত দুইটা ভাগ হয়ে সিলেট জেলা দিয়ে প্রবেশ করেছে। কোন নদী কোন দিক থেকে উৎপত্তি হয়ে কোন নদীর সাথে এসে দেশে মিলিত হয়েছে এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসলে দেখো কর্ণফুলী নদী। এই যে মেঘনা নদীর যে অঞ্চলটা এটা মনে রাখবে, 29,785 বর্গ কিলোমিটার। আর এটার উপনদীগুলো হচ্ছে মনু, বাওয়াই, তিতাস এবং গোমতী নদীর পানির কারণে কিন্তু কুমিল্লা অঞ্চলে বন্যা হয়। তারপর দেখো কর্ণফুলী। কর্ণফুলী হচ্ছে আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে 274 কিলোমিটার দীর্ঘ একটা কর্ণফুলী নদীর শাখা আমাদের দেশের ভিতর দিয়ে রাঙামাটি এবং চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে। সকল নদী কিন্তু বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। আর এর যে প্রধান উপনদীগুলো সেগুলো হচ্ছে কি কাসালং, হালদা, বোয়ালখালী। কাপ্তাই নামক যে একটা হ্রদ আছে কর্ণফুলী নদীতে, এটা দিয়ে কি করা হয়, কাপ্তাই বাঁধ, হ্যাঁ, এই বাঁধ দিয়ে কর্ণফুলী নদীতে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ছিল বাংলাদেশের নদ নদীর অবস্থান, পাহাড়ের অবস্থান এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের একটা ওভারঅল আলোচনা, ঠিক আছে। আহ সবাইকে বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। তার আগে দেখো তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, স্লাইডে দেওয়া আছে। এই হোমওয়ার্ক গুলো সবাই কিন্তু কমপ্লিট করবে। এই যে পদ্মা নদীর উৎস কোথায়, হ্যাঁ, এটার স্থান, উৎপত্তি স্থান কোথায়, পতিত স্থান কোথায় মিলিত হয়েছে, গতিপথ কোন দিক থেকে কোন দিকে গেছে, উপনদী কোনগুলো, শাখা নদী, এভাবে একটা ছক করে সুন্দর করে এই হোমওয়ার্কটা করে তোমাদের গ্রুপে সাবমিট করবে। আর এই প্রশ্নগুলো লিখবে খাতায়।
কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।